আসলে একটা গুরুত্বপূর্ণ মিশনে কাল বাইরে যেতে হয়েছিল। তাড়াহুড়োয় তোমাকে জানানো হয়নি ফোনে। মন খারাপ করো না। না না, আমি মন খারাপ করিনি। তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। আগামী সপ্তাহেই আমি ফিরছি। সত্যি? হুম, সত্যি। এবার ফিরলে সমস্ত নিয়ম মেনে বিয়ে করে তোমায় ঘরে তুলব। প্রস্তুত থেকো। বলেই অভিক ফোনটা রেখে দেয়। সুনীতির মুখে হাসির রেখা উদয় হয়। অভিক ফোনটা রেখে বলে, আমি শীঘ্রই আসছি, নিজের ভালোবাসা রঙে তোমার মন রাঙাতে। সুনীতি অভিকের ফেরার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর দুই একদিনের মধ্যেই অভিকের ফেরার কথা। সুনীতির যেন এই সামান্য সময়টুকুও আর তর সইছে না। সে বারংবার নিজের রুমে পায়চারি করে চলেছে। এরই মধ্যে সামিউল খন্দকার হঠাৎ তার রুমে এসে বলে, কি রে, সকাল থেকে তোকে এত উদ্গ্রীব লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? না, তেমন কিছু না। শোন, ভালো কথা, আজ অভিকের বাবার সাথে কথা হলো। অভিক তো দুই একদিনের মধ্যেই ফিরছে। ওর কাছে আবার খুব বেশি দিন ছুটি নেই। এসেই 3 দিন পর চলে যাবে। সেজন্য উনি বলেছেন এর মধ্যেই অনুষ্ঠান করে তোদের বিয়ের ব্যবস্থা করতে। এজন্য তো কিছু কেনাকাটা করতে হবে। তোর আম্মু বলছিল আজ বিকালে মার্কেট করতে বের হবে। সুনীতি বলল, ঠিক আছে, ব্যাপার না, আমি তৈরি হয়ে থাকবো। সুনীতি বিকাল নাগাদ তৈরি হতে শুরু করলো শপিং করতে যাওয়ার জন্য। একটার পর একটা সালোয়ার কামিজ বের করছে, কিন্তু একটাও তার পছন্দ হচ্ছিল না। শেষে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। এমন সময় নয়না খন্দকার তার রুমে এসে তাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে বলল, কি হয়েছে মামনি, তোমাকে এমন লাগছে কেন? সুনীতি খানিকটা অস্বস্তি প্রকাশ করে বলল, এখানে এত ড্রেস, কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছে না। বুঝতে পারছি না কোনটা পরে যাব। নয়না খন্দকার মাথা চাপড়ে বললেন, তুমি আর বড় হলে না মামনি, এসো, আমি তোমায় একটা পছন্দ করে দিচ্ছি। বলেই নয়না খন্দকার একটা সাদার উপরে লাল নকশা করা খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পছন্দ করে দিলেন এবং বললেন, এটা পরে দেখো মামনি, তোমায় অনেক সুন্দর লাগবে। এই জন্যই তো তোমায় এত ভালো লাগে মা। তুমি আমার পছন্দটা আমার থেকেও বেশি বোঝো। এবার তুমি নিজের পছন্দ নিজেই বুঝতে শেখো মামুনি। সবসময় তো আর এভাবে আমাকে পাশে পাবে না। নয়না খন্দকারের এই কথাটা শুনে সুনীতি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এমন কথা বলিও না মা, পাগল মেয়ে। এখন তোমার বিয়ে হয়ে গেছে, আজ হোক বা কাল তোমাকে তো আমাদের ছেড়ে যেতেই হবে। তখন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। আমি যেখানেই যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। নয়না খন্দকার মেয়ের এসব পাগলামি দেখে বলেন, কারোর মা বাবা কিন্তু আজীবন থাকে না মা। আচ্ছা ঠিক আছে, এখন চটজলদি তৈরি হয়ে নাও, আমাদের তো যেতে হবে নাকি? শপিং মলে এসে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো সুনীতি। হঠাৎ তার চোখ আটকে গেল একটা সুন্দর নীল বেনারসিতে। অভিক একবার তাকে বলেছিল অভিকের প্রিয় রং নীল। এটা ভেবেই সে মুচকি হাসে। অতঃপর নয়না খন্দকারকে বলে, মা, দেখে তো এই শাড়িটা কেমন? বাহ, বেশ ভালো তো। বিয়ের জন্য এই বেনারসিটাই নেই, তোমার যদি পছন্দ হয় তো নাও। সুনীতি সহাস্যে ওই বেনারসিটাই কিনে নেয়। সুনীতি যখন এতটা হাসি খুশি ছিল, তখন দূর থেকেই কেউ শকুনের দৃষ্টিতে গিলে খাচ্ছিল তাকে, যার শরীর চাদর দিয়ে ঢাকা। সে আর কেউ নয়, মন্টু। 1 সপ্তাহ আগেই সে জেল থেকে পালিয়েছে। তারপর থেকে গা ঢাকা দিয়ে বেড়াতে হচ্ছে। সুনীতির ওপর তার একটা চাপা ক্ষোভ রয়ে গেছে, কারণ সুনীতির জন্যই আজ তার এই অবস্থা। সুনীতিকে এত হাসি খুশি দেখে তার আক্রোশ বাড়ল। তীব্র আক্রোশ নিয়ে বলল, আমাকে ফেরারি আসামি বানিয়ে তুই এত সুখে থাকবি? সেটা তো হতে পারে না। আমি যদি শান্তিতে না থাকতে পারি, তাহলে তোকেও শান্তিতে থাকতে দেব না। বলেই সে আড়াল থেকে সুনীতিদের ওপরে নজর রাখতে থাকে। সুনীতিরা শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। অতঃপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মন্টু বর্তমানে ট্রাক চালক হিসাবে কাজ নিয়েছে। ওরা বেরিয়ে যাওয়ার পরই মন্টু ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে ওদের গাড়ির পেছনে পেছনে।
কিছু দূর এগোনোর পর মোটামুটি ফাঁকা রাস্তা দেখে মন্টু নিজের মাথায় একটা কুৎসিত ষড়যন্ত্রের নকশা করে ফেলে। সামিউল খন্দকার গাড়ি চালাচ্ছিলেন, আর তার পাশে বসেছিলেন নয়না খন্দকার। সুনীতি পেছনের সিটে বসে আজকের করা শপিংগুলো দেখছিল। সবকিছু ভীষণ স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করেই পেছন থেকে একটা ট্রাক এসে ভীষণ জোরে তাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তাদের গাড়ি দূরে গিয়ে ছিটকে পড়ে। সকলের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশেপাশের আকাশ বাতাস। তুলনামূলক জনশূন্য স্থান হওয়ার লোকের সাহায্য করতে ছুটে আসতে দেরি হয়, যার মধ্যে ঘটে যায় অনেক বড় ঘটনা। সুনীতি পিটপিট করে চোখ মেলে তাকায়। তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক। জ্ঞান ফিরতেই নাকে ফিনাইলের তীব্র গন্ধ এলো। বুঝতে বাকি রইল না সে হাসপাতালে রয়েছে। হঠাৎ করে সুনীতিদের চোখের সামনে সেই বাজে মুহূর্ত স্মৃতি ভেসে উঠল। সে চিৎকার করে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। কর্তব্যরত চিকিৎসক সুনীতির অবস্থা বুঝতে পেরে বলেন, আপনি শুয়ে থাকুন, আপনার বিশ্রামের প্রয়োজন। সুনীতি কাঁপা কাঁপা হাতে মুখ থেকে অক্সিজেনের সিলিন্ডারটা সরিয়ে বলে, আমার মা, আমার বাবা, ওনারা কোথায়? হঠাৎ করে ডক্টরের মুখের আধার নেমে আসে। তবুও তিনি বলেন, ওনারা ঠিক আছেন, আপনি শুয়ে থাকুন, আর একটু সময় পর আপনি ওনাদের সাথে দেখা করতে পারবেন। সুনীতি লক্ষ্য করে তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। সে আর কিছু না ভেবে পুনরায় শুয়ে পড়ে, কিন্তু পরিপূর্ণ স্বস্তি পায় না। কিছু সময় পর আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন আসেন সুনীতির কেবিনে তার সাথে দেখা করতে। তাদেরকে দেখে সুনীতি উঠে বসে মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলে, আঙ্কেল আন্টি, আপনারা এসেছেন? মা বাবা কোথায়? ওদের বেশি চোট লাগেনি তো? ওরা কি খুব আহত? আমাকে একটিবার ওদের সাথে দেখা করিয়ে দাও না। রাহেলা খাতুন আড়ালে নিজের চোখের জল মোছেন। কিছু কারণে সুনীতির ওপরে রেগে থাকলেও তিনি এতটাও অমানুষ নন যে এরকম পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারবেন না। আহসান চৌধুরী আলতো করে সুনীতির মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি এখন অসুস্থ, আগে একটু সুস্থ হও, তারপর তোমার বাবা মায়ের সাথে দেখা করিও। সুনীতি মানতে চায় না। সে বলে, আমি একদম ঠিক আছি আঙ্কেল, আপনি প্লিজ আমাকে বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেন না, না হলে আমি একটুও শান্তি পাবো না। আহসান চৌধুরীকে এবার দমে যেতে হলো। এক পলক রাহেলা খাতুনের দিকে তাকিয়ে বলেন, তুমি ওকে নিয়ে এসো। রাহেলা খাতুন সুনীতির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সুনীতির হাত থেকে ক্যানোলা খুলে সাবধানে রাখলেন। অতঃপর বললেন, তুমি নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করো। এটা মনে রেখো, ভাগ্যে যা আছে তা কোনোভাবেই আটকানো যায় না। রাহেলা খাতুনের কথা শুনে সুনীতির বুকটা ধক করে ওঠে। মনে এলো হাজারো বাজে চিন্তা। সুনীতি আনমনেই বলে উঠল, তাহলে কি বাবা মার বড় কোনো ক্ষতি হয়ে গেল? সুনীতি কয়েক কদম হেঁটেই উত্তেজিত হলো। বলতে লাগলো, মা বাবাকে কোন রুমে রাখা হয়েছে? আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন না। আহসান চৌধুরী একটা রুমের সামনে এসে থামলেন। রুমের বাইরের লেখাটা সুনীতির চোখে পড়ল। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের শরীরের সবটুকু শক্তি অবশিষ্ট ছিল, তা দিয়েই দৌড়ালো সে। হোঁচট খেতে গিয়ে উঠে দাঁড়ালো। মনে পড়ল মায়ের বলা সেই কথাটা, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এই কথাটা মনে পড়ে গেল। সুনীতি সেই কক্ষের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই হতবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে সাদা কাপড়ে মোড়া দুটো নিথর দেহ। যেই দেহ দুটির মালিক ছিল সামিউল খন্দকার এবং নয়না খন্দকার। সুনীতি এই দৃশ্য সহ্য করতে পারল না। সাথে সাথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সুনীতির জ্ঞান ফেরার পর থেকে সে একদম চুপচাপ বসে আছে। না কোনো কথা বলছে, না কারোর ডাকে সাড়া দিচ্ছে। একদম যেন জলজ্যান্ত পাথরে পরিণত হয়েছে, যার মাঝে বিন্দু পরিমাণও অনুভূতি বেঁচে নেই। সুনীতিকে ইতিমধ্যে তার বাসায় আনা হয়েছে। বাসায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে গেছে। সালমা খন্দকারও আজ সব আক্রোশ দূরে ফেলে
অপরাধ বোধের টানে ছুটে এসেছেন। সুনীতির পায়ে ধরে পর্যন্তও তার কাছে ক্ষমা চাইতে বাধেনি, কিন্তু সুনীতি প্রতিক্রিয়াহীন। আহসান চৌধুরী ও রাহেলা খাতুন উদাস পানে চেয়ে আছেন সুনীতির দিকে। অভিককে ইতিমধ্যে ব্যাপারটা জানানো হয়েছে, সে খুব দ্রুতই এসে পৌঁছে যাবে। নিজের শ্বশুর শাশুড়ির জানাজাতে অংশ নেওয়ার কথা আছে তার। আপাতত সে আহসান চৌধুরী ও রাহেলা খাতুনকে সুনীতিকে সামলানোর দায়িত্ব দিয়েছেন। যে শোকে মাতম করতে ব্যস্ত তাকে হয়তো সামলানো যায়, কিন্তু যে শোকে একদম পাথর হয়ে যায় তাকে সামলানো কি আদৌ সম্ভব? সুনীতির এই নীরবতার মাঝে অহনা এসে পড়ে সেখানে। এসেই সুনীতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। সুনীতির মা বাবা কখনো অহনাকে পর করেননি, সবসময় নিজের মেয়ের মতোই দেখেছেন। তাই তো তাদের মৃত্যু অহনাকে আজ এত ব্যথিত করেছে। তার উপরে রয়েছে নিজের প্রিয় বান্ধবীর চিন্তা। অহনা সুনীতিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলেও সুনীতি তখনও প্রতিক্রিয়াহীন। এরই মধ্যে অভিকও চলে এসেছে। অভিক ফিরে এসেই হন্তদন্ত হয়ে সবার আগে সুনীতির মুখোমুখি এসে দাঁড়ায়। সে ভেবেছিল সুনীতি হয়তোবা তাকে দেখে নিজের সব আবেগ নিংড়ে কেঁদে ফেলবে, কিন্তু এমনটা হলো না। সুনীতির ভাবগতির কোনো পরিবর্তনই এলো না। অভিক সুনীতির কাঁধে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই নীতি, তাকাও আমার দিকে। আমি তোমাকে স্ট্রং হতে বলেছিলাম, ইমোশনলেস হতে বলিনি। ইউ হ্যাভ টু ক্রাই। তোমার মা বাবা আর নেই, তাদের শেষ বিদায়ের সময় এতটা নির্জীব থেকো না। এই নীতি, লিসেন টু মি। তুমি বুঝতে পারছো আমার কথা? ইউ হ্যাভ টু ক্রাই। সুনীতি এতক্ষণে একটু নড়ে চড়ে বসল, কিন্তু কাঁদল না। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে শুধু এতটুকুই বলল, মা বাবা আমাকে কেন ছেড়ে গেল? আমি কি এতটাই পচা মেয়ে হয়ে গিয়েছিলাম? আমি তো ওদের সব কথা শুনে চলার চেষ্টা করি, কোনো দুষ্টুমি তো করি না। তাহলে কেন ওরা আমায় একা রেখে চলে গেল? কেন? সুনীতির এমন শিশুসুলভ আচরণ দেখে অভিকারে নিজেকে আটকে রাখতে পারল না। সুনীতিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি একা নও নীতি, আমি আছি তো তোমার পাশে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে থাকব। সুনীতি বলে উঠল, কাউকে আমার পাশে থাকতে হবে না, আমার কাউকে চাই না, কাউকে না। বলেই ফোঁপাতে লাগলো। অভিক আলতো করে সুনীতির মাথায় হাত বোলাতে লাগলো, কিন্তু সুনীতি ক্ষেপে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, দূরে থাকুন আমার থেকে। আমি চাই না আর কারোর সাহায্য। আমি একা, সম্পূর্ণ একা। তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি। দেখো এখানে কত মানুষ। সব নাটক, সব। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না, সবাই শুধু ছেড়ে চলে যেতে আসে। আপনিও আমায় ছেড়ে চলে যাবেন, তাই না? আপনিও পচা, আপনাদের কাউকে আমার লাগবে না, যান আমার সামনে থেকে। সুনীতির এমন উদ্ভট আচরণ সবাইকে নাড়া দিয়ে যায়। সবার মনে ঘুরপাক খেতে থাকে অদ্ভুত সব চিন্তা। তাহলে কি মা বাবাকে হারানোর শোকে মেয়েটা পাগল হয়ে গেল? সামিউল খন্দকার ও নয়না খন্দকারকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে পুনরায় বাড়িতে ফিরে এসেছে সবাই। অভিক বাড়িতে ফিরেই সুনীতির খোঁজ করতে শুরু করে দিয়েছে। আহসান চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন। অভিক চিন্তিত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, নীতি কোথায় বাবা? আহসান চৌধুরী মাথা তুলে তাকালেন, তোমার মায়ের রুমে। অভিক দ্রুত সেই দিকে যেতে নিতেই আহসান চৌধুরী বলে ওঠেন, শোনো। হ্যাঁ বলো। মেয়েটার যত্ন নিও, ওর এখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। মা বাবাকে হারানোর পর এখন তুমি ওর সব থেকে কাছের জন। অভিক মাথা নাড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। রাহেলা খাতুন সুনীতির মুখের সামনে ভাত ধরে বলে, গতকাল থেকে তুমি কিচ্ছু না খেয়ে আছো মামনি। এভাবে থাকলে তুমি তো আরো অসুস্থ হয়ে যাবে, একটুকু খেয়ে নাও। সুনীতি হঠাৎ করে মায়া ভরা চোখে রাহেলা খাতুনের দিকে তাকায়। তার চোখে জল টলমল করছে। আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, আমার মাও না ঠিক এভাবেই আমাকে খাইয়ে দিত যখন আমি খেতে চাইতাম না।
তখন আমায় নানান রকম গল্প বলে বলে খাওয়াতো। তুমি গল্প শুনবে? আমি অনেক গল্প জানি। না থাক, জানেন, আপনার শরীর থেকেও আমি মা মা গন্ধটা পাচ্ছি। আমি কি আপনার কোলে মাথা রেখে একটু শুতে পারি আন্টি? তাহলে আমার মনে হবে আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। রাহেলা খাতুন নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না। এটা ঠিক, সুনীতির ওপরে পূর্ববর্তী ঘটনার জন্য তার রাগ ছিল। এজন্য সুনীতির সাথে অভিকের বিয়েটাও তিনি মন থেকে মানতে পারেননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেয়েটা তার মন গলিয়ে দিতে সক্ষম হয়েছে। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন, অবশ্যই পারো। সুনীতি রাহেলা খাতুনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রাহেলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সুনীতি কিছুক্ষণ চোখ বন্ধ করে নিশ্চুপ রইল। তারপর হঠাৎই ডুকরে কেঁদে উঠল, ও মা, ও বাবা বলে। রাহেলা খাতুনও সমান তালে কেঁদে চলেছেন। অভিক দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়েও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সময় কিছুটা অতিবাহিত হয়। সুনীতি রাহেলা খাতুনের কোলে শোয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। রাহেলা খাতুন আস্তে করে সুনীতির মাথাটা বালিশে রেখে উঠে দাঁড়ান। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অভিককে দেখে তিনি বলেন, তুমি এসে ওর পাশে শুয়ে পড়ো। মাঝরাতে উঠে আবার কান্নাকাটি করতে পারে, তখন তোমাকেই ওকে সামলাতে হবে। আর যদি একা সামলাতে না পারো, আমাকে ডেকো। আচ্ছা। রাহেলা খাতুন চলে যান। তিনি যেতেই অভিক দরজাটা লাগিয়ে দিয়ে সুনীতির পাশে শুয়ে পড়ে। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সুনীতির কপালে চুমু খেয়ে বলে, আমি তোমার জীবন সঙ্গী হিসাবে সুখ এবং দুঃখ সব সময় তোমার পাশে থাকব। তোমার মনের সব মলিনতা দূর করে রঙিন করে তোলাই আমার দায়িত্ব। তুমি কখনো নিজেকে একা ভেবো না নীতি। জীবনের প্রতিটা পরিস্থিতিতে তুমি আমাকে নিজের পাশে পাবে। শুধু আমাকে তোমার পাশে থাকতে দাও। প্রথমবার যেই ভুলটা আমি করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না। এবার আমি আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চাই। নিজের প্রথম ভালোবাসাকে আমি আগলে রাখতে পারিনি, কিন্তু আমি তোমায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রাখব। আর এটাই আমার প্রতিজ্ঞা। বলেই অভিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে। সুনীতির নির্জীব মুখপানে অসহায়ভাবে তাকিয়ে বলে, তোমার সকল মন খারাপের ঔষধ আমি হতে চাই। তোমার সকল একাকিত্বের সঙ্গী আমি হতে চাই। তোমার সব দুঃখ নিংড়ে সুখের হদিশও আমি হতে চাই। সুনীতি উদাস মনে তার মা বাবার কক্ষে এসে বসে আছে। তাদের মৃত্যুর পর 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এই 1 সপ্তাহ অভিক সবসময়ই সুনীতির পাশে ছিল। তবে আজ রাতের মধ্যেই তাকে ফিরতে হবে। তবে সুনীতিকে এই অবস্থায় রেখে তার যেতে ইচ্ছে করছে না। এজন্য সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছে। আজ সুনীতিকে সে নিজের সাথে করেই নিয়ে যাবে। তবে পরিবেশ একটু স্বাভাবিক না। ইতিমধ্যে পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পেরেছে সুনীতির মা বাবার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। একটি ট্রাক ইচ্ছাকৃত তাদেরকে ধাক্কা দিয়েছে। আর সেই ট্রাক চালক কে, সেটাও বেরিয়ে এসেছে তদন্তে। সে আর কেউ নয়, মন্টু। এটা জানার পর থেকে অভিক মারাত্মক দুশ্চিন্তায় আছে সুনীতিকে নিয়ে। কারণ মন্টুকে পুলিশ এখনো খুঁজে পায়নি। সে এখনো কোথাও একটা লুকিয়ে আছে। মন্টুর এভাবে লুকিয়ে থাকা সুনীতির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই বিষয়টা অভিককে ভাবতে হচ্ছে। অভিক এখনো সুনীতিকে এই ব্যাপারে কিছুই জানায়নি এবং অন্যদেরকেও জানাতে মানা করেছে। কারণ সব শুনলে সুনীতি হয়তো আরো ভেঙে পড়বে এবং তাকে ধীরে ধীরে স্বাভাবিক করার যে প্রতিক্রিয়া, তা হয়তো বাধাগ্রস্ত হবে। এসব ভেবেই অভিক সুনীতিকে বলেছে তার মা বাবার মৃত্যু নিছকই দুর্ঘটনা ছিল। সুনীতিও এখন তা মেনে নিয়েছে। অভিক দরজায় নক করলো, বলল, আমি কি ভেতরে আসবো নীতি? হ্যাঁ, আসুন। অভিক রুমে প্রবেশ করে। সুনীতির পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে, তুমি নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও, আজ আমাদের সিলেটে যেতে হবে। সুনীতি নিজের মা বাবার ছবির দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই ছবিটা কি আমি নিজের সাথে নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। সুনীতি দেওয়াল থেকে ছবিটি তুলে নেয়।
পরম আবেশে ছবিটা জড়িয়ে ধরে, কোনো রকমে চোখের জল আটকে রাখে, কিন্তু জল যেন বাঁধ মানতে নারাজ। হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে সুনীতি। অভিক এক পলক অপেক্ষা না করেই সুনীতিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। সুনীতির সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন রাহেলা খাতুন। এমনকি এখন তিনি সুনীতির পছন্দের স্বামী কাবাবটাও বানাচ্ছেন। আহসান চৌধুরী সকাল থেকেই স্ত্রীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাকে রান্নায় ব্যস্ত দেখে বললেন, সকাল থেকে এত কি রান্না করছো? রাহেলা খাতুন বললেন, আজ সুনীতি অভিকের সাথে সিলেটে চলে যাচ্ছে, জানি না এরপর কবে আসবে, তাই ওর পছন্দের কিছু খাবার বানাচ্ছি। আহসান চৌধুরী মুগ্ধ চোখে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। সত্যি, মানুষকে শুধু তার একটা দিক দেখে বিচার করা যায় না। কোনো মানুষই সম্পূর্ণ ভালো কিংবা সম্পূর্ণ খারাপ হয় না, ভুল ত্রুটি মিলেই তো মানুষ। এই যেমন রাহেলা খাতুন, প্রথম প্রথম তিনি সুনীতিকে মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু এখন সেই সুনীতির জন্যই কত চিন্তা করছেন। এর মধ্যে অভিক সুনীতিকে নিয়ে ডাইনিং টেবিলে এলো খাবার খাওয়ার জন্য। তাদেরকে আসতে দেখে রাহেলা খাতুন ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত সব খাবার সাজিয়ে তাদেরকে পরিবেশন করতে লাগলেন। সুনীতির পাতে স্বামী কাবাব তুলে দিয়ে বললেন, আমি তোমার জন্য তোমার প্রিয় স্বামী কাবাব বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। স্বামী কাবাব দেখে সুনীতি আবেগে আপ্লুত হয়ে গেল, কারণ তার মাও তার জন্য এই স্বামী কাবাব বানাতো। এছাড়া বাড়ির স্বামী কাবাব খেতে ইচ্ছে না করলে কতবার বাবাও তো রেস্টুরেন্ট থেকে এনে দিত। পুরাতন কথা ভেবে তার চোখে জল এলো। আলগোছে জলটুকু মুছে সে খাওয়াই মনোযোগ দিল। রাহেলা খাতুন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সুনীতির দিকে। সুনীতিকে খেতে দেখে তিনি বলেন, কেমন হয়েছে খেতে? অনেক ভালো হয়েছে মা। কথাটা বলে সুনীতির মন বিষণ্ণতায় ছেয়ে গেল। সে বিষণ্ণ সুরে বলে, আসলে আমি ভুল করে আবার কি? আমি কি তোমার মা নই? আমি যখন অভিকের মা, তার মানে আমি তোমারও মা। আহসান চৌধুরীও বলে ওঠেন, আর আমি তোমার বাবা। নিজের শ্বশুর শাশুড়ির মাঝে যেন বাবা মায়ের ছায়া দেখতে পেল সুনীতি। এত কষ্টের মাঝেও অনুভূত হলো সুখের অনুভূতি। অভিক এবং সুনীতির যাওয়ার সময় ঘনিয়ে এলো। অহনা আজ এসেছে সুনীতিদের সাথে দেখা করার জন্য। আজকের পর না জানি সুনীতি কত দূর চলে যাবে, এরপর আর কবে তাদের দেখা হবে। দুই বান্ধবী অনেকক্ষণ ধরে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল। অতঃপর কিছুটা শান্ত হলো। রাহেলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থেকো, আর মানসিকভাবে একটু স্ট্রং হবার চেষ্টা করো। বাস্তবতাটাকে তো আমাদের মেনে নিতেই হবে। জানি এটা সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে। সুনীতি মাথা নাড়ায়। আহসান চৌধুরীও তাকে কিছু অনুপ্রেরণার বাণী শোনান। রাহেলা খাতুন অভিককে বলেন, নিজের আর সুনীতির যত্ন নিও, এটাই আমাদের প্রত্যাশা। অভিক সম্মতি জানায়। অতঃপর সুনীতিকে নিয়ে বেরিয়ে পড়ে। ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে করে সিলেটে পৌঁছে যায় অভিক ও সুনীতি। অতঃপর একটা গাড়িতে করে রওনা দেয় তাদের গন্তব্যে। অভিক সুনীতিকে রাখার জন্য উপর মহলে যোগাযোগ করেছিল। তাদের জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পের ঠিক পাশেই। সুনীতি এই প্রথমবার সিলেটে পা রাখল। তার জন্ম এবং বেড়ে ওঠা সবই পুরান ঢাকায়। এর বাইরে কয়েকবার গাজীপুরে মামার বাড়িতে গিয়েছে। একমাত্র মেয়ে হওয়ায় মা বাবা সব সময় অনেক আগলে রাখত, যার কারণে এর বাইরে কোথাও যাওয়া হয়নি। সিলেটের অপরূপ সৌন্দর্য এত কষ্টের মাঝেও সুনীতির মনে কিঞ্চিত আনন্দের সঞ্চার করে। চা বাগানের পাশ দিয়ে যাবার সময় সেই আনন্দ যেন আরো বেড়ে যায়। এতদিন সুনীতি চা বাগানের ব্যাপারে শুধু বইয়েই পড়েছে আর ফোনে দেখেছে, তবে আজ চাক্ষুষ এই নৈসর্গিক দৃশ্য দেখে আবেগে আপ্লুত। দীর্ঘ সময়ের যাত্রায় শেষে অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। তাদের পৌঁছাতে পৌঁছাতে অবশ্য বেশ রাত হয়ে যায়। সুনীতিও অভিক গাড়ির থেকে নামে। কয়েকজন লেফটেন্যান্ট এগিয়ে এসে মেজর অভিককে স্যালুট জানায়। অভিক তাদের উদ্দেশ্যে বলে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? জি স্যার। গুড। একজন বলে, ম্যাডাম আপনি আসুন, আমরা সব জিনিসপত্র ভেতরে নিয়ে যাচ্ছি। সুনীতি অভিকের সাথে সাথে হেঁটে যেতে থাকে।
কোয়ার্টারে ঢুকে সুনীতি দেখে বেশ সুন্দর করে সবকিছু সাজানো। জায়গার কিছুটা সংকুলন হলেও ডেকোরেশনটা বেশ ভালো, যা যে কারোরই চোখ ধাঁধিয়ে যাবে। অভিক সুনীতিকে জিজ্ঞাসা করে, পছন্দ হয়েছে তো? সুনীতি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অভিক একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। এরই মধ্যে তাদের সব জিনিসপত্র ভেতরে এনে রেখে লেফটেন্যান্টরা অভিকের থেকে অনুমতি নিয়ে চলে যায়। অভিক সুনীতিকে বলে, আজ থেকে এখানেই আমাদের ছোট্ট সংসারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। জানি না তোমায় কতটা সুখে রাখতে পারবো, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমায় ভালো রাখার। সুনীতি অভিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনার উপস্থিতিই আমার ভালো থাকার একমাত্র কারণ। আর আমার আর বেশি কিছুর প্রয়োজন নেই। সব হারিয়ে নিঃস্ব আমির এখন শুধু আপনিই একমাত্র অবলম্বন। আপনি শুধু নিজেকে ভালো রাখবেন, তাহলেই আমি ভালো থাকব। সুনীতি এমন আবেগঘন কথা শুনে অভিকও আবেগী হয়ে পড়ে। সুনীতিকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সুনীতির ঘাড়ে হালকা করে চুমু খেয়ে বলে, আমি তোমায় কথা দিচ্ছি, নিজেকে ভালো রাখ, তোমার জন্য হলেও নিজেকে আমি ভালো রাখবো। বলেই অভিক সুনীতির মাঝে ডুব দিতে যায়। সুনীতিরও অভিকের স্পর্শ ভালো লাগছিল, তাই সে সাড়া দেয়। এতে অভিক ভরসা পায়। সে সুনীতিকে নিজের আরো কাছে নিয়ে আসে। ধীরে ধীরে তারা হারিয়ে যায় ভালোবাসার অতল গহীনে। এই রাত সাক্ষী হয় তাদের পবিত্র বন্ধনের।